আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, রাজপথে প্রতিহত করবে এনসিপি, কারো হস্তক্ষেপ মেনে না নেওয়ার ঘোষণা। সংস্কার আর নির্বাচন মুখোমুখি করা হচ্ছে, মন্তব্য তারেক রহমানের। ঐক্য ধরে রেখে জনগণের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। রাজধানীর আদাবরে 8 বছরের শিশু ধর্ষণের অভিযোগ, একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী, মামলা দায়ের। সুন্দরবনের কলম তেজি টহলফারি এলাকায় আগুন, পানি সংকটে নেভানো যাচ্ছে না, ফায়ার লাইন কেটে নিয়ন্ত্রণের চেষ্টা। গাজীপুরে ভূমি কর্মকর্তার ঘুষ দাবিতে অধিগ্রহণের টাকা তুলতে পারছেন না ভুক্তভোগী, জেলা প্রশাসকের দপ্তরেও মেলেনি বিচার। টাকা তো মনে করেন সরকার নিয়ে গেছে, কিন্তু আমরা বিল পাইনি। 5 লক্ষ টাকা দেন আসমাফা, আমি আপনার বিলের ব্যবস্থা করতেছি। ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন কাজে খানাখন্দে ভরা বিকল্প রাস্তায় চলছে যান, নরসিংদীর 55 কিলোমিটারে ঈদযাত্রায় যানজটের শঙ্কা। এবং যমুনায় নতুন সেতুর কারণে ভাড়া বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ, গণশুনানি না করে বৈষম্য তৈরির অভিযোগ যাত্রীদের, দ্রুত নিষ্পত্তির দাবি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেশের রাজনীতিতে নগ্নভাবে হস্তক্ষেপ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ দল হিসেবে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখা। সেখানে অংশ নেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিএনপি এবং জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে জীবন দিয়ে সে দায় মেটাতে হয়েছে। শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, উনাকে তার জীবন দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। রাজনীতি রাজনৈতিক ব্যক্তিরা দেখবে, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ। রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংর হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এক বিন্দু রক্ত থাকতে এদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। আমাদের চোখের সামনে আমরা যাদের জীবন যেতে দেখেছি, তাদের রক্তের শপথ, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। ওই মুজিববাদী আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না। বিক্ষোভ সমাবেশ শেষে শাহবাগ থেকে রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনার পর্যন্ত মিছিল করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়ার্স অফ জুলাই। এদিকে নির্বাহী আদেশে নয়, গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইনকলাব মঞ্চ। দেশবাসী জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যার দ্রুত ও দৃশ্যমান বিচার চায় বলেও জানায় সংগঠনটি। আলী আক্কাস আকাশকে সঙ্গে নিয়ে AHML এর রিপোর্ট। শনিবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়ার্স অব জুলাই। পরে মিছিল শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা।
এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না এলে ঢাকা অবরোধের ঘোষণা দেয় নেতারা। তারা যেন কোনোভাবে এটা কল্পনা না করে যে আওয়ামী লীগ বাংলাদেশে পরবর্তীতে আসতে পারবে এবং আওয়ামী লীগের নামধারী না হয়েও কেউ ফ্যাসিবাদ কাঠামোকে দূরে ধরতে পারবে। সরকারকে একটি বার্তা দেওয়া উচিত যে আপনারা এই যে সুশীল কথাবার্তা বাদ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা আজকে 33 দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি শাহবাগে, এবং আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি, শাহবাগ ব্লকে করতে বাধ্য হয়েছি। এদিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংগঠনের মুখপাত্র শরীফ উসমান হাদি। আমরা এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, আমরা চাই এই রায় দিবে জনতা। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রশ্নে বাংলাদেশে গণভোট দিতে হবে, এবং সেই গণভোট যদি বাংলাদেশের জনগণ মনে করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে তাহলে হবে, আর নইলে হবে না। আমরা জুলাই, পিলখানা এবং শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদি সমাবেশ ডেকেছি। আমরা আগামী 1 মাস পুরো সারা বাংলাদেশে এই দাবিতে গণসংযোগ কর্মসূচি করব। জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনমত গড়তে আগামী 1 মাস লিফলেট বিতরণ করবে ইনকিলাব মঞ্চ। এরপর শাহবাগে 25 এপ্রিল শহীদ সমাবেশের কথাও জানান মুখপাত্র। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ভিন্ন মতামত থাকতে পারে, তবে এমন কিছু করা বা বক্তব্য দেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ আর তার দোসররা পুনর্বাসিত হতে পারে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরাজিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করছে। শনিবার বিকেলে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শনিবার বিকেলে রাজধানীতে একটি হোটেলে রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলের। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে যাত্রা শুরু করলেও তা নস্যাৎ করতে বিদেশি এজেন্টরা ষড়যন্ত্র করছে। নানান সুযোগ নিয়ে বিদেশি আধিপত্যবাদের প্রভুরা, এজেন্টরা বিভিন্ন শক্তিকে কাজে লাগিয়ে আমাদের সমস্ত আয়োজনকে যেন তছনছ করে দিতে চাইছে। খুবই স্পষ্ট বলি, সরকার যখন মনে করছেন যে তাদেরকে রাজনীতিতে ব্যান করবেন না, তার মানে রাজনীতি করবার অনুমতি দেবেন, গ্যারান্টি আপনাদেরকেও দিতে হবে যে তারা এখানে অনুপ্রবিষ্ট হয়ে আমাদের গণতন্ত্রের বাগানটাই নষ্ট করে দেবেন না। ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন ও সংস্কার মুখোমুখি করে দেয়া হচ্ছে, সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। অন্য এক ইফতার মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরাজিত স্বৈরাচার ঘুমিয়ে থাকলেও মাঝে মাঝে জেগে উঠে দেশকে অস্থিতিশীল করছে। পরাজিত স্বৈরাচারের দানব তারা ঘুমিয়ে থাকার ভান করলেও তারা মাঝে মাঝে জেগে ওঠার চেষ্টা করে। ফ্যাসিস্ট প্রতিহতে ঐক্যের বিকল্প নাই বলে মন্তব্য রাজনৈতিক নেতাদের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় খেলাফত মজলিস, যা 10 মাসের মধ্যেই সম্ভব বলে মনে করেন দলটির মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। এদিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে থাকলেও দেশকে 4টি প্রদেশে ভাগ করার প্রস্তাবে আপত্তি জানিয়েছে লেবার পার্টি। আওয়ামী লীগকে স্বৈরাচার বানানোর পেছনে জাতীয় পার্টি ও অন্যান্য দোসরদের নিষিদ্ধের দাবিও জানায় দলটি। আর কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, আলোচনার মাধ্যমে দ্রুত ঐক্যমত্য সম্ভব। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। জাতীয় নির্বাচনের পূর্বে সংস্কার কমিশনের 166টি প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার টেবিলে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে দ্বিতীয় দিনের মতো আলোচনা হয় খেলাফতে মজলিস ও লেবার পার্টির প্রতিনিধি দলের সঙ্গে।
আলোচনা শেষে 166টি সুপারিশের 140টির সঙ্গে একমত খেলাফত মজলিস। দলটির মহাসচিব বলেন 10 মাসের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন সম্ভব। গণপরিষদ নয়, অধ্যাদেশের মাধ্যমেই সংবিধান সংশোধন করতে হবে। গণহত্যার দায়ে বিচারের পূর্বে আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ নেই বলেও জানান তিনি। আমরা বলছি ফেসিবাদ এবং তার দোসর যারা আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই, তাদের বিরুদ্ধে বিচার করতে হবে। বিচার করার পরে যদি প্রমাণিত হয় যে তাদের কেউ আসতে পারে, তখন দেখা যাবে। এটা এই মুহূর্তে সুযোগ নাই। এদিকে 166টি প্রস্তাবের 147টির সঙ্গে একমত লেবার পার্টি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে অবস্থান নিয়ে দেশকে 4টি প্রদেশে ভাগ করার বিরুদ্ধে দলটি। 4টা প্রদেশে বিভক্ত করার কথা বলেছেন। আমরা বলেছি যে এতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা হুমকির মুখে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় থাকা দরকার। এবং আমরা দেখেছি যে আমাদের একাধিকবার আমাদের 3 জেলা নিয়ে, পার্বত্য জেলা নিয়ে সমস্যা হচ্ছে। এর আগে দ্রুতই সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে ঐকমত্য সম্ভব বলে জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে একাধিক গণমাধ্যমের মালিকানা থাকতে পারবে না। সাংবাদিকতায় প্রবেশ, ন্যূনতম স্নাতক পাস এবং ন্যূনতম বেতন সরকারি কর্মকর্তাদের 9ম গ্রেডের সমান হতে পারে, এমন 20টি সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশন সদস্যরা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গত বছরের 18 নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রদান করে গণমাধ্যম সংস্কার কমিশনের গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। প্রায় 1400 বেশি মতামত পর্যালোচনা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 20টি সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিশন প্রধান। একই কোম্পানি বা মালিকের অধীনে একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠান না রাখার সুপারিশ করেছে কমিশন। এক্ষেত্রে তারা ওয়ান হাউস ওয়ান মিডিয়ার সুপারিশ করেছে। ওয়ান হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না, কারণ আপনারা দেখেছেন একই হাউস থেকে একাধিক টেলিভিশন চ্যানেল একই ধরনের খবর প্রচার করছে, একাধিক হাউস থেকে একই ধরনের পত্রিকা একাধিক খবর প্রচার করছে, একই ভাষায় 2টো দৈনিক পত্রিকা। আপনি মতামত কলাম দেখবেন কিংবা বিশ্লেষণ দেখবেন, গত কয়েকদিন আগেই যদি আপনি খুঁজে বের করেন দেখতে পাবেন যে বিশ্লেষণ হুবহু এক। তো 2টো কাগজ তাহলে 2 পত্রিকা কেন কিনবে পাঠক? সেখানে পাঠক কি পাচ্ছে? এবং এটা হচ্ছে বাজারের স্বচ্ছ প্রতিযোগিতাকে বিভ্রান্ত করার কৌশল। সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রবেশ পদে ন্যূনতম বেতন বিসিএস কর্মকর্তাদের মতো 9ম গ্রেডে করার সুপারিশ করেছে কমিশন। একই সঙ্গে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করেছে কমিশন। হ্যাঁ, আমরা শুধু সাংবাদিকদের যোগ্যতা না, সাংবাদিকের যোগ্যতা, সম্পাদকের যোগ্যতা, প্রকাশকের যোগ্যতা, 3টাই বলেছি। রিপোর্টটা পেলেই পড়লেই বলতে হবে। আমরা বলেছি সাংবাদিকদের ন্যূনতম স্নাতক যোগ্যতা থাকতে হবে, কিন্তু তার সাথে আমরা আরো শর্ত জুড়ে দিয়েছি যে সাংবাদিকতা 1 বছর শিক্ষানবিশ হওয়ার পরেই সে সাংবাদিক হিসাবে পূর্ণ পাবে, তার স্ট্যাটাসটা হবে। বিটিভি, বেতার কিংবা বাসস সহ সরকারি গণমাধ্যমগুলোকে এক করে স্বায়ত্তশাসনের আওতায় জাতীয় সম্প্রচার সংস্থা ও স্বাধীন গণমাধ্যম করার সুপারিশ করা হয়েছে বলেও জানান কমিশন প্রধান। আশা করছি যে খুব দ্রুত। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সংস্কারের আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে রাজধানীর রমনায় তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, বেতন ভাতা ঠিক থাকলে সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট করার জন্য প্রয়োজন হতো না। সাংবাদিকতা পেশাকে মানসম্মত করতে তথ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এবার 374 জন সাংবাদিক ও মৃত সাংবাদিকদের পরিবারকে 1,93,90,000 টাকা অনুদান দেওয়া হয়। বেতন বাধা থেকে শুরু করে যে নিয়মিত কার্যক্রম আছে, নিয়মিত কার্যক্রমকেই চালিয়ে নেওয়া। নিয়মিত কার্যক্রমের ক্ষেত্রে যেই ব্যবস্থার সুপারিশ সংস্কার কমিশন করেছে সেটা আমরা ফলো করার চেষ্টা করব। এছাড়াও এই পুরা সাংবাদিকতা ব্যবস্থাটাকে কিভাবে মালিক এবং সম্পাদকদের সাথে কথা বলে কিভাবে আরও সাংবাদিক মাধ্যম করা যায়,
সাংবাদিক কল্যাণধর্মী করা যায় এবং যারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভিতর দিয়ে যে কাজগুলো চলমান আছে সেগুলোকে কীভাবে গতিশীল করা যায়, এটা আমার একটা চেষ্টা থাকবে। রাজধানীর আদাবরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় আদাবর এলাকায় মাইনুদ্দিন নামের অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় আদাবরের আলিফ হাউজিং এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী অভিযুক্ত মাইনুদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় আদাবর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে, তবে পানির সংকটে এখনও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। শনিবার সকালে টেপারবিল এলাকায় প্রথমে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগ দ্রুত নিয়ন্ত্রণের কাজ শুরু করে, তবে পানির অভাবে আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। কর্মকর্তারা জানান, আগুনের স্থান খাল থেকে 2 কিলোমিটার দূরে, তাই পানি সরবরাহ কঠিন। এর আগে 2023 সালের মে মাসে সুন্দরবনের আমরবনিয়া এলাকায় আগুনে 4 একর বনভূমি পুড়ে যায়। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, বর্তমান পরিস্থিতি কি এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কি কি কাজ করছে এ বিষয়ে জানাবেন। সুন্দরবনে যে আগুন লেগেছে, আমরা বন বিভাগের সাথে কথা বলেছি। বন বিভাগ আমাদেরকে জানিয়েছে যে রাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, আগুন কিন্তু আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নাই। এবং আজকে যে রবিবার সকাল 8টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে, তবে এখন পর্যন্ত আগুন যে স্থানে ধরেছে সেখানে কিন্তু পানি ছিটানো শুরু করতে পারেনি তারা। এদিকে বন বিভাগের পক্ষ থেকে এই আগুনের কারণ এবং করণীয় সম্পর্কে জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষককে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। এই তদন্ত কমিটিকে যৌক্তিক সময়ের মধ্যে আগুনের কারণ এবং এই বারবার আগুন ধরা যাতে না ধরে সেই বিষয়ে করণীয় সম্পর্কে জানাতে বলেছে বন বিভাগ। আমরা সুন্দরবন পূর্ব বন বিভাগের যে বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম রেম, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবার যে আগুন ধরেছে এটি আতঙ্কের কিছু নাই। বিগত দিনের আগুনের মতো এত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এবং বন বিভাগ দাবি করেছে গতকাল রাতে কিন্তু তারা আগুন নিভানোর জন্য কাজ করেছে এবং রাতে তারা যে কাজ করেছে সেই কাজের ফলে আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে এবং আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ফায়ার লাইন কাটা হয়েছে। এবং এই ফায়ার লাইন কাটার ক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দারা বন বিভাগকে সহযোগিতা করেছে। আমরা ফায়ার সার্ভিসের বাগেরহাট জেলা যে উপসহকারী পরিচালক রয়েছেন শাকরিয়া হায়দারের সাথেও কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন গতকাল সন্ধ্যা পর্যন্ত তারা সেখানে কাজ করেছেন এবং যেখানে আগুন ধরেছে সেই পর্যন্ত তারা পাইপ টেনেছেন, তবে রাত হওয়ার কারণে তারা কাজ বন্ধ করে দেয় এবং আজকে সকাল বেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা খুব দ্রুত কাজ শুরু করবেন এবং আগুন খুব স্বল্প সময়ে নির্বাপন করা সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং বন বিভাগ। সুন্দরবন থেকে এই ছিল আমার কাছে আগুনের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সোহান। টাঙ্গাইলের মির্জাপুরে মহিষ ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় গোড়াই সখীপুর আঞ্চলিক সড়কের উপজেলার বাসতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, মির্জাপুর উপজেলার কাইতলা পশুর হাটে ২৮টি মহিষ বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেট কার যোগে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি গতিরোধ করে এলোপাতাড়ি গুলি ছুঁতে থাকে। অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা 2টি ব্যাগ ভর্তি ৭৮ লাখ টাকা নিয়ে নেয়।
দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। যে গাড়ি স্টার্ট দিয়েছি ওই সাথে একটা পিছন থেকে হাইস এসে ওর সামনে ব্রেক করে জাস্ট ইফতারের সময়তেই পিছনে 5-6টা মোটরসাইকেল ছিল, হাইস থেকে লোক নামেনি, মোটরসাইকেল নেমে আপনার হচ্ছে গুলি বের করেছে। এত বড় বড় যে পাইপ দিয়ে গ্লাসে আমার গ্লাসে মেরেছে, মেরার পরে বলছে ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে দিয়েছে। ব্যাগে আনুমানিক 75-80 লাখ টাকার মতো ছিল। গরিবের শেষ সম্বলও লুটে নিচ্ছে ভূমি কার্যালয়ের অসাধু কর্মকর্তারা। গাজীপুরের এলএ শাখার সার্ভেয়ার মোহাম্মদ আব্দুস সাত্তারের বিরুদ্ধে 5 লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তুলেছেন এক দরিদ্র নারী। ঘুষ না দেওয়ায় তার জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা আটকে রেখেছে দীর্ঘ 3 বছর ধরে। শুধু তাই নয়, জেলা প্রশাসকের দপ্তরে বিচার চাইতে গিয়ে অপমানিত হতে হয়েছে ভুক্তভোগী নারীকে। এম নজরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সাদ আহমেদ। 2019 সালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উন্নয়ন প্রকল্পের জন্য গাজীপুরের শফিপুরে আসমা বেগমের 4% জমির মধ্যে 3.5% অধিগ্রহণ করে সরকার। অধিগ্রহণের পর দ্রুত ক্ষতিপূরণের টাকা পাওয়ার কথা থাকলেও আজও সেই অর্থ পাননি এই নারী। অভিযোগ উঠেছে ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোহাম্মদ আব্দুস সত্তার তার জমির টাকা আটকে রেখে 5 লাখ টাকা ঘুষ দাবি করছেন। আগেও এই কর্মকর্তা দুদকের মামলায় অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং জেলও খেটেছেন, কিন্তু কারাগার থেকে বেরিয়ে এসে আবারও একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। উপায় না দেখে গত 16 মার্চ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন আসমা বেগম। সেখানে তিনি উল্লেখ করেন একই প্রকল্পের অধীনে থাকা অন্যরা আগেই টাকা পেয়েছেন, তবে ঘুষ না দেওয়ার কারণে তার ফাইল আটকে রাখা হয়েছে। এ বিষয়ে বিচার চাইতে গেলে তিনি ভোগান্তির ও অপমানের শিকার হন। 5 লক্ষ টাকা দেন আসমা ভাই, আমি আপনার বিলের ব্যবস্থা করতেছি। সবকিছুর মধ্যে বেডু দেয় যায় সাত্তার সাহেব। এলএ শাখার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ঘুষ দিতে না পারলেই বছরের পর বছর ফাইল আটকে রাখা হয়। জায়গা তো মনে করেন সরকার নিয়ে গেছে, কিন্তু আমরা বিল পাই নাই। অনেক ঘুরছি আমরা 4 বছর, আমার হাজবেন্ড অনেক ঘুরছে। আমাদের জমি নিয়ে গেছে, মার্কেট ভাঙা, আজকে 4 বছর যাবৎ ঘুরতেছি। এখন এলএ অফিস থেকে বলে কালিয়াকুর থেকে বলে গাজীপুর। ঘুষ চাওয়া ও নারীকে হয়রানির বিষয়ে কথা বলতে রাজি হননি সার্ভেয়ার মোহাম্মদ আব্দুস সাত্তার। তবে গাজীপুরের অতিরিক্ত জেলার প্রশাসক মোহাম্মদ কায়সার খসরু সমস্যার মূল কারণ জানান। প্রভাবশালী আর কি, মোটামুটি দুটো গ্রুপের মধ্যেই মামলা চলতেছে, রিট চলতেছে। চলার ফলে হচ্ছে যে ওই দাগের সম্পত্তি ডিমার্কেশনের ক্ষেত্রে কোর্ট থেকে নাকি স্টে আছে, এই কারণে এসিডেন্ট কাজটা করতে পারতেছে না। গরিব মানুষের অসহায়ত্বকে পুঁজি করে যারা ঘুষ বাণিজ্য চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেন উন্নতিকরণের কাজ চলছে। বিকল্প চলাচলের রাস্তা অপ্রশস্ত হওয়ায় ও খানাখন্দের কারণে ধীর গতিতে যানবাহন চলাচল করে থাকে। ফলে নরসিংদী জেলার প্রায় 55.6 কিলোমিটার অংশে এবার ঈদ যাত্রায় যানজটের শঙ্কায় আছেন পরিবহন চালক ও যাত্রীরা। তবে ভোগান্তি এড়াতে ট্রাফিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। নরসিংদী থেকে আকরাম হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের একটি বড় অংশ ঢাকা সিলেট মহাসড়ক হয়ে যাতায়াত করে থাকেন। সিলেট সহ কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনায় চলাচলকারী যাত্রীবাহী পরিবহনের চাপ বাড়ে এই সড়কে। তবে মহাসড়কের উপরে অবৈধ দোকানপাট, সবজির হাট, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ 3 হুইলার চলাচলের কারণে যানজটে পড়তে হয়। এবারের ঈদ যাত্রায় মহাসড়কের পাঁচদোনা, শাহে প্রতাপ, ভোলানগর, ইটখোলা, মরজাল সহ বিভিন্ন বাস স্ট্যান্ড ও বাজারে যানজটে আটকে ভোগান্তি পড়ার শঙ্কা করছে যাত্রীরা। অনেক বেশি অবৈধ গাড়ি রোডে বাইরে যাওয়ার কারণে বৈধ যেসব গাড়ি আছে যাতায়াত করতে পারে না। রাস্তাঘাট ঠিক হইতেছে, রাস্তাঘাট ঠিক হোক যাতে শুধু গাড়িগুলা বাইপাস রাস্তা করে চলতে পারে। আর চালকরা বলছেন 6 লেনের নির্মাণ কাজ চলার কারণে মহাসড়কে প্রায় সময় যানজট সৃষ্টি হচ্ছে। সরকার আপনার এই অটো রিক্সা, সিএনজি গাড়ি আপাতত কিছুদিনের বন্ধ করে দিল। ঈদের যাপনটা ভালো হতে করতে মানুষ রাস্তা দিয়ে ড্রাইভারের কাজ চলতেছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ জানায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর 10 কিলোমিটার তাদের আওতায় আছে। বাকি অংশ সাসেক ঢাকা সিলেট করিডোর উন্নয়ন প্রকল্পের আওতায় আছে।
তারা মহাসড়কে খানাখন্দ মেরামতে ভ্রাম্যমাণ দলের মাধ্যমে কাজ করছে। ঈদকে সামনে রেখে আমাদের সেই সার্বক্ষণিক যে মেরামত টিম সেটা কাজ চলমান আছে এবং সেটা ঈদের আগ পর্যন্ত কাজটা অব্যাহত থাকবে। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশ সুপার। এই পুরো রাস্তাটাকে আমরা কিন্তু কয়েকটি জোনে বিভক্ত করেছি এবং প্রত্যেকটি থানা রাউন্ড দ্য ক্লক একদম 24 আওয়ার্স কিন্তু আমাদের টহল চেকপোস্ট এগুলো চলমান রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় ঢাকা সিলেট মহাসড়কে এবার ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলে প্রত্যাশা যাত্রী ও চালকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। যমুনা নদীতে নতুন রেল সেতুতে চলাচলকারী প্রতিটি ট্রেনের ভাড়া বেড়েছে। 19 মার্চ থেকে এ ভাড়া কার্যকর করেছে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ। যাত্রীরা বলছেন, বর্ধিত এই ভাড়ার ক্ষেত্রে পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের বৈষম্য করা হয়েছে। রাজশাহীর নাগরিক সংগঠকদের দাবি, আলাদা রেল সেতুতে ভাড়া কমার বদলে উল্টো বাড়ানোর বিষয়টি দুঃখজনক। তবে রেল কর্তৃপক্ষের দাবি, নিয়ম মেনেই ভাড়া বাড়ানো হয়েছে। কাজী শাহেদের প্রতিবেদন। যমুনা নদীর উপরে নির্মিত নতুন রেল সেতুতে ট্রেন চলাচল শুরু হয়েছে গেল 19 মার্চ থেকে। তবে বাড়ানো হয়েছে ওই সেতু দিয়ে চলাচলকারী সব ট্রেনের ভাড়া, যাতে হোঁচট খেয়েছে নতুন এই সেতু নিয়ে যাত্রীদের বাড়তি আগ্রহ। ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী ধূমকেতু, সিল্ক সিটি, পদ্মা এক্সপ্রেস সহ 15টি ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। বাড়তি ভাড়ার ক্ষেত্রে তারা পূর্বাঞ্চলের তুলনায় বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ যাত্রীদের। দেখছি রাজশাহী ট্রেনের টিকিটের ভাড়া বেড়ে গেল, এটাতে তো আমরা অনেকটা বিড়ম্বনার ভিতর পড়েছি এবং অনেক ভোগান্তিতে ভিতরেও পড়েছি। হয়ে গেল এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা পূর্বের ভাড়া যাতে আসে, আমরা কর্তৃপক্ষের নিকট আবেদন করতেছি যাতে আগের ভাড়াটা আমাদের আসে। আমাদের সাধারণ যাত্রীদের জন্য এটা হচ্ছে প্যারা হয়ে উঠেছে, কারণ এত ভাড়া দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। ভাড়ার যেহেতু রাস্তা কম বেশি, ভাড়া তো কম বেশি হওয়ার দরকার ছিল, অথচ এখানে ভাড়া বাড়তি নিচ্ছে। নাগরিক সংগঠকরা বলছেন, রেলের আর বাসের ভাড়া এক হলে মানুষ রেল ভ্রমণে বিমুখ হবে। গণশুনানি ছাড়া ভাড়া বৃদ্ধি ও বৈষম্য সৃষ্টির অভিযোগ তাদের। খাতের যে টাকা, সেই টাকার বিনিময়ে কিন্তু রেল আমাদের সার্ভিস দেয়। সেই সার্ভিস অনুযায়ী যে জনগণের মতামত যদি না নেয়, তাহলে কিন্তু এটা আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করি। এই পশ্চিমাঞ্চল রেলের যারা যাত্রী, তাদের যে আর্থিক যে সক্ষমতা জায়গা, এটাও ভাবা দরকার। সেই জায়গা থেকে আমি মনে করি অবিলম্বে বর্ধিত যে ভাড়া বাড়ানো হলো সেটি কিন্তু বাতিল করতে হবে। তবে রেল কর্তৃপক্ষ বলছে, নতুন সেতু দিয়ে চলাচলে পথ বেড়েছে 39 কিলোমিটার, তাই বাড়তি ভাড়া যোগ হয়েছে। আগের ব্রিজের থেকে নতুন ব্রিজের দূরত্ব বেড়ে গেছে 39 কিলোমিটার। এই 39 কিলোমিটারের বর্ধিত ভাড়া। পশ্চিমাঞ্চল রেলওয়ের দাবি, তারা স্টেশন ও সেতু সহ বিভিন্ন স্থাপনা মিলিয়ে নিয়ম অনুযায়ী ভাড়া নির্ধারণ করে থাকেন। সেখানে ঢাকা চট্টগ্রামের তুলনায় রাজশাহী ঢাকার দূরত্ব বেশি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ভোলায় সরজান পদ্ধতিতে চাষাবাদ করে পতিত চর ভরপুর হয়ে উঠেছে শাকসবজিতে। বেড়েছে জমির উর্বরতা, কৃষকের আয়ও বেড়েছে। ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। বছরের প্রায় 8 মাস পানি জমে থাকে ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশার সদুর চরে। একসময় বড় মৌসুম ছাড়া ফসল ফলানো ছিল অসম্ভব। তবে কৃষি প্রযুক্তির অগ্রগতিতে পাল্টেছে চিত্র। পুরো চর ছেয়ে আছে শাকসবজিতে। সরজান পদ্ধতিতে চাষাবাদ করে এসেছে কৃষকের সফলতা। সরজান হচ্ছে এমন এক কৃষি প্রযুক্তি যেখানে জমির কিছু অংশ উঁচু করে সবজি চাষ করা হয় এবং নিচু অংশগুলোতে পানি ধরে রেখে মাছ চাষ করা হয়। বজায় থাকে মাটির উর্বরতা। এতে একই জমি থেকে দ্বিগুণ ফলন পাওয়া সম্ভব হয়। ফলে কৃষকেরা যেমন অধিক পরিমাণ ফসল ফলানোর সুযোগ পাচ্ছেন, তেমনি আয়ও বেড়েছে বহুগুণ। কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই পুরো জমিটা অতীত থেকে চাষের আওতায় আনতেছি এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। এখানে 1 বিঘা জমিতে খরচ হয় প্রায় 35 থেকে 40 হাজার টাকা। আলহামদুলিল্লাহ 12 মাসে আমরা সবজি চাষ করতে পারি, বর্ষাতে আমরা মাছের চাষ করতে পারি। 40,000 টাকা খরচ হয়েছে, আমি 1,65,000 টাকার মাল বেচছি। সরজান পদ্ধতির আরও সম্প্রসারণ ঘটলে উপকূলীয় কৃষিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে, যা শুধু ভোলার কৃষকদের নয়, দেশের অন্যান্য চরাঞ্চলের কৃষকদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দের মেজাজে এবার ফ্যাশনে এসেছে বৈচিত্র্য।
সকাল থেকে মধ্যরাত ফ্যাশন ও ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে কেনাকাটায় ব্যস্ত তরুণ তরুণীরা। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, তবে উৎসাহের কমতি নেই। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। এবার মেয়েদের ঈদ ফ্যাশনে বেশ বৈচিত্র্য এসেছে। হালকা ও জমকালো কাজের সেমি পার্টি ওয়্যার, পালক ও এমব্রয়ডারি ডিজাইনের পাকিস্তানি সালোয়ার কামিজ, শিফন কটনের কুর্তি সহ শার্টের চাহিদা তুঙ্গে। পাশাপাশি ওয়েস্টার্ন ও ট্র্যাডিশনাল ফিউশনের ট্রেন্ডও নজর কাড়ছে। পাকিস্তানি ড্রেস অনেক বেশি দেখছি। অ্যাজ ইউজুয়াল পাকিস্তানি। সামারে আমি একটু কটনের উপরেই প্রেফার করছি। কাস্টমারের বেশিরভাগ ডিজাইনার কালেকশনের উপরেই বেশি চাহিদা। ছেলেদের পোশাকে এবারের ঈদে জনপ্রিয় অ্যাডামো পাঞ্জাবি, স্ট্রেচ শার্ট, কিউবেন কলার শার্ট, কিউনেক টি শার্ট আর ব্যাগি পোশাক। আধুনিকতার সঙ্গে আরামকে গুরুত্ব দিয়ে কেনাকাটা করছেন অনেকে। ওভারসাইজ টি শার্টস বা মনে করেন এমনি যেগুলো আর কি ওল্ড মানি ট্রেন্ডস চলতেছে আর কি, এগুলো দেখতেছি। যে শার্টসগুলো ওগুলো এখন আর কি ট্রেন্ডে ওয়েস্টার্ন থেকে আর কি স্পেশালি ইন্সপায়ার। তো শুধু পোশাক নয়, অ্যাকসেসরিজেও এসেছে নতুনত্ব। মেয়েদের মধ্যে ম্যাচিং হ্যান্ডব্যাগ, কানের দুল আর বিভিন্ন ডিজাইনের হিল ও স্যান্ডেলের চাহিদা বেশি। তবে পোশাক, জুতো বা অ্যাকসেসরিজের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মতপার্থক্য থাকলেও ঈদের আমেজে তার প্রভাব নেই বললেই চলে। উৎসবের আনন্দকে আরো রঙিন করতে তরুণ তরুণী সহ সবাই মেতে উঠেছে ঈদের প্রস্তুতিতে। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।